সন্ত্রাসী যার বিরুদ্ধে ৩০টির মতো হত্যা মামলা আছে সেই সন্ত্রাসী সুব্রত বাইনকে যৌথ বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে কয়েকদিন আগে। তারপরেই আমরা জানতে পারছি যে সুব্রত বাইনকে মূলত রাজনৈতিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই দেশে ভারত পাঠিয়েছিল। এখন আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, এবং আমরা জানতে পারছি গণমাধ্যমের বদৌলতে যে তারেক রহমান, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহকে হত্যার মধ্য দিয়ে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছিল ভারত। এখন দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে ভারতের যে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা, ভারতের আসলে বাংলাদেশে এই মুহূর্তে বন্ধু রাষ্ট্র না, কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য আপনার বাংলাদেশের সাথে বন্ধুত্ব না হলো অ্যাটলিস্ট ভালো সম্পর্ক থাকাটা খুবই জরুরি। তাদের পছন্দের গভর্নমেন্ট না থাকুক, একেবারেই তাদের বিরুদ্ধ মতের কেউ যাতে না থাকে, ভারত এটা নিশ্চিত করবে। তাহলে ভারত, আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপি কাজ করছে, নানা সময়ে নানা জনেরা এই অভিযোগটা করেছে। তাহলে ভারত কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে তারেক রহমানকে মারতে চেয়ে? আচ্ছা, এটা গেল একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেনে আসি, হাসনাত সার্জিসকে মেরে ভারতের কি লাভ হবে? তারা নাকি বিশাল ভারত বিরোধিতা করছে, তাদের ইমেজ এমন দাঁড়ায় গেছে। তাদেরকে মানে কয়েকদিন আগে দেখছিলেন আপনারা নিশ্চয়ই যে হাসনাতের উপর যখন হামলা হয়েছে, সেখানে কমেন্টস সেকশনে যে মানে মানুষ যে পরিমাণের মন্তব্য করেছে, নেতিবাচক মন্তব্য করেছে, আমি তাদের এত সমালোচনা করি, এনসিপির সমন্বয়কদের আচরণের, কথাবার্তার, কাজের। আমি অবাক হয়েছি যে মানুষের মাত্র 9 মাসে কিভাবে সহমর্মিতা তারা হারিয়ে ফেললো, সহমর্মিতা অর্জন করতে পারছে না। এই দুজনকে কেন হত্যা করতে যাবে? এই দুজনের নাম তালিকায় কেন আসলো? এখন আমার মাথায় যেটা এসছে যে এই দুজনকে কেন হিরো বানাতে চাচ্ছে, কারা হিরো বানাতে চাচ্ছে? এই দুজনকে পুনরায় হিরো বানিয়ে কি স্বার্থটা হাসিল করতে চায় তারা, এটা আমাদের ভাবতে হবে। দেখেন, আমি মনে করি যে ভারতের অন্যতম শত্রু রাষ্ট্র তারা ঘোষণা দিন চীন এবং পাকিস্তানের সাথে তো মাত্র কদিন আগেই যুদ্ধ বিরতির মধ্যে তারা গেল। যুদ্ধ বিরতি বলবো না, সেটা হচ্ছে যে তাদের মধ্যে যে টেনশনটা ছিল, তাদের মধ্যে যে উত্তেজনাটা ছিল, সেটা তারা কমিয়ে আনতে রাজি হয়েছে। ট্রাম্প এটার মধ্যস্থতা করেছে। সেই অবস্থায় পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম। ভারত কেন তারেক শূন্য করতে চাবে বিএনপিকে? মানে তারেক শূন্য যদি বিএনপি হয়ে যায়, তো দল হিসেবে তো বিএনপি দুর্বল হয়ে যাবে। আমি তো আপাত দৃষ্টিতে দেখতে পাই না যে বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা আছে। আর ধরে নিলাম তর্কের খাতিরে যে বিএনপি দুর্বল হয়ে গেলে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হতে পারবে। আসলে কি পারবে? বিএনপি যদি দুর্বল হয়ে যায়, কে লাভবান হবে বলেন তো এই মুহূর্তে বাংলাদেশে? উত্তরটা বোধহয় আপনারা জানেন। বিএনপির এই মুহূর্তে বাংলাদেশের প্রতিপক্ষ আওয়ামী লীগ না, কারণ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ একটি দল। হ্যাঁ, এবং আওয়ামী লীগের জুলাইয়ের 24 আগস্টে যে ঘটনা এবং তার আগের যে কয়েক বছরের ঘটনা, তার প্রেক্ষিতে আওয়ামী লীগের জনমত, রাজনৈতিক কর্মী সবকিছুই এখন প্রকাশ্যে আসার মতো অবস্থায় নাই। তো সব অর্থে যদি আওয়ামী লীগ ধরেন যে নিষিদ্ধ দল নাও হতো, তাহলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্রন্টে আসতে পারতো না এই মুহূর্তে অন্তত দেশে। তো আওয়ামী লীগের পুনর্বাসনটা হচ্ছে একটা দুরাগত বিষয়। মানে ভবিষ্যতে কি হবে আমরা রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু আমরা জানি না। যে যেমন ধরেন যে জামাতে ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেল, ভবিষ্যৎ কি হবে আমরা এটা বলতে পারি না। তবে এখনকার প্রেক্ষাপটে এটা মোটামুটি নিশ্চিত যে এই মুহূর্তে আওয়ামী লীগের বাংলাদেশের পুনর্বাসন প্রক্রিয়াটা খুবই কঠিন হবে। তাহলে ভারত বন্ধু হিসেবে বা ভারত একটু ভালো সম্পর্ক হিসেবে কাকে চাইবে? জামাতকে নিশ্চয়ই চাইবে না, কারণ জামাতের সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক, এটা তো ভারত জানে। এখন কোশ্চেনটা হচ্ছে সুব্রত বাইনের গল্পে তাহলে কিভাবে তারেক রহমান, সার্জিস, হাসনাতরা আসলো, কিভাবে ভারত আসলো, আসলো? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমি কেন করছি জানেন? এই প্রশ্নটার উত্তরের মধ্যেই কিন্তু বাংলাদেশ নিয়ে কারা ষড়যন্ত্র করছে সেই খবরটা আছে। এই জন্য এই গল্পটার পেছনে যেতে হবে আমাদেরকে, এই গল্পটার সত্যতা জানতে হবে। আমার যুক্তি, আমার বিশ্লেষণ বলে যে তারেক রহমানের এই মুহূর্তে সব থেকে বড় ইনসিকিউরিটি
তার এই দেশে যে রাজনৈতিক প্রতিপক্ষরা আছে যারা -2 ফর্মুলা করতে চায়, -2 পার্টি ফর্মুলায় যেতে চায়। একটা সময় ছিল এটা -2 লিডারশিপ, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে চাই। তো পরবর্তীতে এটা আমি বহুবার বলেছি যে এটা -2 পার্টি ফর্মুলা বাংলাদেশে, যে আওয়ামী লীগ এবং বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসিত করতে হবে। তো তারেক রহমানকে যদি কিছু করা যায়, তারেক রহমানকে, তাহলে আসলে -2 পার্টি ফর্মুলার যারা এক্সিকিউট করতে চায় তারা অনেকখানি এগিয়ে যাবে। তো আমাদের আসলে জানতে হবে যে এই -2 পার্টি ফর্মুলা করলে, মানে আমি বলছি যে এই যে সুব্রত বাইনের ষড়যন্ত্রের হত্যার কথাটা বলা হচ্ছে, যে রিজনগুলো বলা হচ্ছে, যে এখানে আসলে ভারতের স্বার্থ আছে না অন্য কারো স্বার্থ আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। আমি মনে করি রাজনীতিতে নির্মোহ বিশ্লেষণ করা খুব জরুরি। ধরেন যে রাজনীতির এই মুহূর্তে আওয়ামী লীগে যতটুকু দায় আছে সেই সত্যটা আমাকে বলতে হবে, যতটুকু দায় নাই আমি মনে করি সেইটা বলারও একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার বলার দায় আছে। একইভাবে বিএনপির ঝুঁকি কাদের দ্বারা, আসলেই সত্যিকার অর্থে এই মুহূর্তে বিএনপির ঝুঁকির জায়গাগুলো কি, সেইটা চিহ্নিত করতে পারাটাও আমাদের খুব দরকার। কারণ আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা সব থেকে ক্যাপাবল সেটা বিএনপি, এবং এই কারণে আমাদেরকে আসলে যেগুলো সামনে আসবে সেগুলো চুলচেরা বিশ্লেষণ করতে হবে, নির্মোহভাবে বিশ্লেষণ করতে হবে। ঘটনার মানে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, ডোন্ট বিলিভ মি, মানে আমাকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, কখনোই আমাকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। আপনারা জাস্ট করেন, আপনারা জানেন, মানে এখন তো অনেক সহজ হয়ে গেছে, গুগল সার্চ করেন, আপনি দেখেন। আগে যেমন আমাদেরকে লাইব্রেরিতে যে পত্রিকার কাটিং দেখতে হতো, এখন তো গুগল সার্চ করলেই পাওয়া যায়, ইউটিউবে গেলে অনেক কিছু পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়। সত্যটা যাচাই করেন, 10টা জায়গায় ক্রস চেক করেন, করে কথা বিশ্বাস করেন। মানে অন্ধের মতো কাউকে বিশ্বাস করার দরকার নেই, কারো কোনো গল্প কোনো কিছু শোনার দরকার নেই। আপনি দেখেন, বিবেচনা করেন, বিশ্লেষণ করেন, নিজের যুক্তিকে কাজে লাগান, দেশের জন্য যেটা ভালো দিন শেষে সেটা করেন, এটাই।